শামশেরগঞ্জের ভাঙন প্রতি বছর দেখে আঁতকে ওঠেন আপনারা। এবার লালগোলায় রাস্তা তলিয়ে গেল নদীতে। রাস্তার অবস্থা দেখুন, ভাঙনে আতঙ্কিত বাড়িঘর তলিয়ে গেছে, আর চোখের জল বাঁধ মানছে না ওখানকার বাসিন্দাদের, যাদের ঘর হারিয়েছেন, যারা কান্নায় ভেঙে পড়েছেন তারা। বিএসএফ এর প্যাট্রোলিং রাস্তা এটা, পদ্মার জল বাড়ায় আতঙ্ক। শামশেরগঞ্জে তীব্র ভাঙন বারবার দেখাই, দেখুন অবস্থা, জলে পড়ে যাচ্ছে গাছ, বাড়ি, সবকিছু। কত পরিবার এই মুহূর্তে ঘর বাড়িহীন। সরাসরি চলে যাব প্রতিনিধি প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, দেখুন, লালগোলার তারানগরে গত 1 বছর ধরে এই পদ্মার ভাঙন কিন্তু শুরু হয়েছে এবং সেই ভাঙন কিন্তু চলছে। এর আগে যে সীমান্ত এলাকায় যেখানে যেদিক দিয়ে তোমার বিএসএফ সাধারণত পহরা দেয়, সেই রাস্তাও কিন্তু ভেঙে গিয়েছে, গতকালকেও কিন্তু ভেঙে গিয়েছে একইভাবে। তারপরে একের পর এক বাড়ি ঘর থেকে আরম্ভ করে চাষের জমির বড় বড় গাছ সবই কিন্তু পদ্মা গর্ভে তলিয়ে যাচ্ছে। যদিও কিছুদিন আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে 7.5 কোটি টাকা দিয়ে কাজ শুরু হয়, কিন্তু যখন জল বাড়ছে সেই সময়তেই কাজ শুরু হচ্ছে বলে কিন্তু এলাকাবাসীদের অভিযোগ। তার আগে কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না। তার ফলে আবার যে গঙ্গা পদ্মার যে জল বাড়ছে ঠিক সেই সময়তেই আবার কাজটা তখন কাজ হচ্ছে। তাই তারা চাইছে স্থায়ী সমাধান করে কোনো রকম ভাবে কাজ করুক, নাহলে খালি অবস্থায় বাড়ি ঘর হারা। দেখো, কয়েকশো পরিবার কিছুদিন ধরে তাদের বাড়িঘর হয়ে গেছে এবং আরো কিছু পরিবার রয়েছে যারা তারানগরের এলাকাতে, তারা কিন্তু ভেঙে তলিয়ে যাবে পদ্মা গর্ভে যদি ইমিডিয়েট কোনো রকম ভাবে কাজ শুরু না হয়, ভাঙন রোধের কাজ না শুরু হয়। সেই কারণে, এবং শুধু তাই নাই, এদিকে হচ্ছে সীমান্ত এলাকা পুরোপুরি, এবং এখানে বিএসএফ এর ক্যাম্প আছে এবং এই সীমান্তে নজরদারি করার জন্য এই পদ্মার পাশ দিয়ে আমরা আশা করব যে প্রশাসন সঠিক পদক্ষেপ নেবে। প্রশাসন এই যে কান্নায় ভেঙে পড়েছেন, বাড়ি ঘর হারিয়ে কোথায় যাবেন তারা, মাথার উপরে ছাদ নেই। হ্যাঁ, প্রশাসন ব্যবস্থা করছে দুর্গতদের যাতে আশ্রয় দেওয়া যায়, কিন্তু যাতে এদের পাশে ঠিকভাবে দাঁড়ানো যায়, নিশ্চয়ই সরকার বা প্রশাসন পদক্ষেপ করবে। একদম একটা বাড়ি একদম গোড়া থেকে চলে গেছে, কিন্তু বিডিওর কোনো পদক্ষেপ নাই, বিডিও আসেনি। এত গরিব পরিবার, ওরা কোথায় যাবে এখন? ওরা কাঁদছে, কাঁদাকাটি করছে। আমরা বাইরে থেকে বেরিয়ে দেখি একটা এই রোড, পুরো আমাদের যে বিএসএফ এর রোডটা, এই নজরদারি করা রোডটা পুরোটা ভেঙে একটা বাড়ি পুরো মানে ফাটাল ধরে নিয়েছে এই পদ্মার জলে। এসে আমরা দেখে তারপর আমরা চারিদিকে ছুটাছুটি করতে থাকি। আমরা ভীষণ আতঙ্কে আছি। আমরা আমাদের বাড়ির সব জিনিসপত্র, কেউ তাদের সন্তানকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাচ্ছে, কেউ আবার কারোর ঘর জিনিসপত্র সব মালপত্র নিয়ে অন্যত্র রাখছে। কয়েকদিন ধরে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি, আবারও অতি ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস। আর দেখুন, মাথা ভাঙায় জলঢাকা নদীর ভাঙনে অবস্থা দেখুন, গোটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছে এখন নদীপাড়ের বাসিন্দারা। প্রশাসনের হস্তক্ষেপ দাবি গ্রামবাসীদের। সরাসরি চলে যাব, প্রশাসন কি ভাবছে, এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করেছে কিনা। রাজেশের সঙ্গে কথা বলবো। রাজেশ, দেখো, হয়তো মাথাভাঙা 1 ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের ইন্দেরকুটি এবং গিলাডাঙ্গা এলাকায় কিন্তু নতুন করে নদী ভাঙন শুরু হয়েছে। সম্প্রতি কয়েকদিনের বৃষ্টিতে জল বেড়েছে, সব নদীগুলোরই, জলঢাকা নদীরও জল বেড়েছে এবং এই জল বাড়ার পরেই কিন্তু নতুন করে নদী ভাঙন শুরু হয়েছে, যার ফলে কিন্তু দুশ্চিন্তায় নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। প্রায় 250 থেকে 300 পরিবার কিন্তু এই সমস্যার মধ্যে রয়েছে, কারণ যেভাবে নদী ভাঙন শুরু হয়েছে, আবাদি জমি নদীগর্ভে ইতিমধ্যে বহু, প্রায় 100 বিঘার উপরে আবাদি জমি নদীগর্ভে চলে গেছে। বাড়ি থেকে প্রায় 300 মিটার দূরে চলে এসেছে নদী। এভাবেই যদি ভাঙন চলতে থাকে তাহলে কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাবে আস্ত গ্রাম, এমনটাই আশঙ্কা স্থানীয়দের। জমি হারিয়েছেন মানুষ, তাদের মাথায় হাত, কি করে খাবেন, কি জীবিকা তাদের থাকবে? আর বাড়ি ঘর তলিয়ে যাচ্ছে, গোটা গ্রাম তলিয়ে যাবে। অনেক জমি জায়গাতে চলেই গেছে, এখনো যে সমস্যা আছে এবারে যে কি হবে, গরিব লোকের যত জমি জায়গা সব এদিকেই আবাদ করে সবাই চলে। এই চাষের জমি তো যাচ্ছে আস্তে আস্তে, যে এবার যে ভাঙন আছে এখনো ভাঙতে এসে, আরো জল হলে আরো ভাঙবে, বাড়ির দিকে রওনা হচ্ছে। যারা চাষি আছেন তাদের কৃষি জমি বেশিরভাগটাই ক্ষতি হয়ে যাবেন। তার মধ্য থেকে যেভাবে ভাঙনটি আছে তাতে ইন্দ্রকুটি গ্রামটি হয়তো ভবিষ্যতে এটা থাকবে না আর কি। আর
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, সেখানে বাঁধ ভাঙা প্লাবন পরিস্থিতি, সেই প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। পরিদর্শনে গিয়েছিলেন তিনি। গঙ্গারামপুরে পুনর্ভবা নদীর যে বাঁধ ভেঙে প্লাবন এলাকা পরিদর্শন করলেন, দপ্তর ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বললেন। বৃহস্পতিবার ঝাড়তলায় প্রায় 20 মিটার বাঁধ ভাঙে, দ্রুত বাঁধ মেরামতির আশ্বাসও দিলেন সুকান্ত মজুমদার। আমরা প্রতি বছরই খুব কষ্ট করি, গরু ছাগল নিয়ে, চাষবাস নিয়ে, আমাদের বাড়িঘর সব নষ্ট হয়ে গেছে। আমাদের না, শুধু সবার, এই ঝাড়তলা সবার। কিসের জন্য নষ্ট হচ্ছে? এই বাঁধ ভেঙে সব জল ঢোকে। ভয় রয়েছে? হ্যাঁ, রয়েছেই তো। আমাদের ভয় থাকবেই, প্রতি বছর আমাদের ভয় থাকবেই। আমরা চাইছি এটার জন্য পাকা বাঁধ হয়ে যায়। আমাদের 4 বিঘা ধানের জমি ছিল, 4 বিঘা ধানের জমি 3 বছর থেকে তলায় যাচ্ছে, একটা কিচ্ছু পাচ্ছি না। গেল বছর এরকম বেগুন গাছ করলাম, পচে গেল সব। এখন চাইছি জানে এই গোটা রাস্তাটা জানে মেরামত ভালো হয়, এগ্রিগেশনের দপ্তর থেকে যেন কাজটা যেন করে দেয় গোটাগুটি। প্রতি বছর এখানে বাঁধ ভাঙছে। এখানে উপস্থিত ইঞ্জিনিয়ারদের সাথে কথা বললাম, ইঞ্জিনিয়াররা বললেন যে এটা ইরিগেশন ডিপার্টমেন্টের হাতে নাকি নেই, এই বাঁধটা পঞ্চায়েতের হাতে আছে। এই যাদববাটি কৃষ্ণচূড়া থেকে শুরু করে একদম সুতইল ঘাট পর্যন্ত এত বড় বাঁধ বাঁধাবে সেই ক্ষমতা কোনো পঞ্চায়েতের নেই। তো স্বাভাবিকভাবে এই বাঁধটা ইরিগেশনের হাতে তুলে দিতে হবে, তাহলে পরে ইরিগেশন এখানে বাজেট বরাদ্দ করার সম্ভাবনা থাকবে। ত্রিপল থেকে শুরু করে সমস্ত কিছু এসে পৌঁছে গেছে, প্রয়োজনে আরো আমরা পাশে দাঁড়াবো মানুষের। আমি মাননীয় মন্ত্রী যিনি আছেন এই দপ্তরের ভারপ্রাপ্ত, তাকেও চিঠি লিখছি, তার কপি ইঞ্জিনিয়ারদেরকে দিচ্ছি, এবং তার সাথে সাথে আমি পঞ্চায়েতকে অনুরোধ করব যে পঞ্চায়েত যেন এই বাঁধ ইরিগেশনের হাতে তুলে দেয়। সমস্ত যারা ক্ষতিগ্রস্ত, কার কতটা জমি ছিল, কতটাতে ফসল ছিল, তার একটা লিস্ট তৈরি করে আমার অফিসে পাঠাতে, আমিও নিজে ডিএমকে এর হাতে ওটা পৌঁছে দেবো চিঠি দিয়ে, যাতে এদেরকে উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হয়। ঘাটালের ছবি তো আমরা দেখাই, ঘাটালে প্লাবন পরিস্থিতি হয়, জলে ডুবে থাকে ঘাটাল। সেই ঘাটালে স্কুলগুলোও বন্ধ থাকে, পড়াশোনা বন্ধ হয়ে যায়। তাই পড়াশোনা যাতে ক্ষতি না হয়, পিছিয়ে না পড়ে, এই পড়ুয়ারা বিভিন্ন স্কুলে চালু হয়েছে রবিবারেও খোলা থাকবে, শুধু না ছুটির দিনেও খোলা থাকবে। ছুটির দিন অর্থাৎ আজকেও খোলা, আগামীকালও খোলা। এই স্কুলে জল পেরিয়ে এসে তবুও খুশি অভিভাবকরা। জল থই থই স্কুলে দীর্ঘদিন পড়াশোনা বন্ধ ছিল। সরাসরি চলে যাব প্রতিনিধি সুকান্ত চক্রবর্তীর কাছে। সুকান্ত, নিশ্চয়ই অভিভাবকরা, পড়ুয়ারা তারা খুশি। এরকম একটি স্কুল নাকি আরো অন্যান্য স্কুল এইরকম উদ্যোগ নিচ্ছে? একদমই, দেখো অয়নদা, ঘাটালের একাধিক স্কুলের এই অবস্থা হয়েছিল। আমরা কয়েকদিন আগেই আমরা নিউজ 18 বাংলায় দেখিয়েছিলাম যে ছাত্রদেরকে পরীক্ষা কেন্দ্রে আসার জন্য, অর্থাৎ স্কুলে আসার জন্য নৌকোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সেই নৌকোয় করে আসছে ছাত্ররা। আবার কোনো ছাত্র তারা কিন্তু আগেই উঁচু জায়গায় স্কুল হওয়ায় তারা কিন্তু নৌকো ডিঙি চড়ে তারা কিন্তু স্কুলে যে পরীক্ষা দিয়েছে। কিন্তু ঘাটাল পৌরসভা 2 নম্বর ওয়ার্ড আড়গোড়া এলাকায় ঘাটাল জগদ্ধাত্রী সৎসঙ্গ শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠ, এই বিদ্যাপীঠ কিন্তু প্রায় 1.5 মাস ডুবেছিল, যার ফলে পঠন বন্ধ ছিল। এবং শিক্ষা দপ্তরের নির্দেশিকা ছিল যে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে। সেই পরীক্ষা কিন্তু শেষ করতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। তার ফলে কিন্তু স্কুলের শিক্ষক, ম্যানেজিং কমিটি এবং প্রশাসনের আধিকারিকদের জানিয়ে তারা কিন্তু ছুটির দিন, অর্থাৎ আজকে জন্মাষ্টমী, আজকে ছুটি রয়েছে সরকারিভাবে এবং কালকে রবিবার রয়েছে, সেই 2 দিন কিন্তু তারা স্কুল খুলে রেখে, অর্থাৎ পড়ুয়াদের তাদেরকে কিন্তু পরীক্ষা নেওয়া হচ্ছে। অভিনব উদ্যোগ, ভালো উদ্যোগ। এই যে একটা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, আজকে শনিবার ছুটির দিন এবং আগামীকাল রবিবার ছুটি, তা সত্ত্বেও ওনারা যে আন্তরিকতার সাথে পরীক্ষা নিতে চেয়েছে, এতে আমরা অভিভাবকরাও আনন্দিত, আপ্লুত এবং অভিভূত। ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বন্যায় সবচেয়ে প্রথমে হয়তো জল আসে এবং সবার শেষে জল বেরোয়, প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয় আমাদের বিদ্যালয়। সেই কারণে আমরা পরীক্ষাটি নির্দিষ্ট সময়ে শুরুই করতে পারিনি। আমি এই 2 দিনের পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি আমাদের সূচিক্রমে, যাতে করে আমাদের ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত না হয়, অন্যান্য বিদ্যালয়ের তুলনায় পিছিয়ে না পড়ে। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। দারুণ টেমটি লাগাবো। এটা তো মাইথন স্টিল না, সস্তা বস। স্ট্রং মানে মাইথন স্টিল। কামিং আপ নিবেদন করছে Admission going on for Swami Vivekananda Group of Institutions, always guiding you for the brightest future.
পদ্মশ্রী চুরিতে সিআইডি তদন্ত। বুলা চৌধুরীর হিন্দ মোটরের বাড়িতে ফের দুষ্কৃতির কারসাজি। 2 মাস ধরে ফাঁকা ঘর থেকে সর্বস্ব লুটপাট। খোয়া গেছে জাতীয় সড়ক, ভাঙা হয়েছে কলও। সিসি ক্যামেরা খারাপ থাকায় অধরা ক্লু। উত্তরপাড়া থানার খানা তল্লাশির মধ্যে এবার তথ্য তল্লাশে ভবানী ভবন। সাঁতারুর বাড়িতে 6 সদস্যের দল। কামিং আপ নিবেদন করলো Admission going on for Swami Vivekananda Group of Institutions, always guiding you for the brightest future. সহ নিবেদন করলো Jack Olive Oil, Eastern India's largest selling Ayurvedic herbal body oil. স্বাধীনতার চাবি এবার খুলবে মনের তালা। 15 থেকে 21 আগস্ট সব লুটে নেওয়ার পালা। সাহা টেক্সটাইলের 40তম জন্মদিন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ। দলে দলে যোগ দিন। 15 থেকে 21 আগস্ট নিশ্চিত 20% ছাড়। নির্দিষ্ট কিছু পণ্যে বাই 1 get 1 ফ্রি। এই সুবিধা সাহা টেক্সটাইল, হরিতলা, বারাসাত, 51/2 হিন্দুস্তান পার্ক, আমার বাড়িতে। আপনারা সবাই আমন্ত্রিত। নমস্কার। নমস্কার, নিউজ রুম থেকে আমার বাংলা নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। এসআইআর এ তপ্ত রাজনীতি, তৃণমূল বিজেপি বাকযুদ্ধ চরমে। এই ভোটার লিস্টের বেসিসেই তো কেন্দ্রে সরকার ক্ষমতায় এসছে। বিজেপি 240টা সিট পেয়েছে। বিজেপি শুরু করুক না, আমরা সবাই রিজাইন করুক। এই ভোটার লিস্টের বেসিসেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে। তারা রিজাইন করুক, সারা দেশের মানুষ এসআইআর কে স্বাগত জানান। মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করুন। তার যে সাংসদরা জিতে এসেছিলেন তারা সমস্ত শেষ হয়ে পদত্যাগ করে দিন। ভোটার তালিকা ঘিরে গরম ভোটের রাজনীতি। এবছর শেষে বিহারের বিধানসভা নির্বাচন, তার আগে সেখানে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন করে ভোটার তালিকা থেকে 66 লক্ষ নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। বিহারের পর এবার বাংলায় এসআইআর এর প্রস্তুতি নিচ্ছে কমিশন। এ রাজ্যে বিধানসভা ভোট আগামী বছর। বিজেপি বিরোধী দলগুলির প্রশ্ন, এই ভোটার তালিকাতেই তো গত লোকসভা নির্বাচন হয়েছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, তাহলে এই ভোটার তালিকায় বিধানসভা ভোট করতে অসুবিধা কোথায়? এই ভোটার লিস্টের বেসিসেই তো কেন্দ্রে সরকার ক্ষমতায় এসছে। বিজেপি 240টা সিট পেয়েছে। বিজেপি শুরু করুক না, আমরা সবাই রিজাইন করুক। লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক। ভাই, আপনি নির্বাচিত হয়েছেন, আপনার ভোটার লিস্টে গড়মিল নেই। আমি নির্বাচিত হয়েছি, আমার ভোটার লিস্টে গড়মিল রয়েছে। কি সুন্দর, এটা হতে পারে না। এই ভোটার লিস্টের বেসিসেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে। তারা রিজাইন করুক, সারা দেশের মানুষ এসআইআর কে স্বাগত জানান। আমি ইলেকশন কমিশনকে বলবো, আপনারা যদি ঠিক হন তাহলে প্রথম পদক্ষেপ, যদি এই ভোটার লিস্টে গড়মিল থাকে তাহলে ফার্স্ট স্টেপ শুড বি যে তৎকালীন যিনি চিফ ইলেকশন কমিশনার ছিল রাজীব কুমার, তার বিরুদ্ধে নির্বাচন কমিশন থেকে এফআইআর করা। সেই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে সবার পদত্যাগ করা উচিত, এবং তারা যদি পদত্যাগ করে তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত। সরকার ভেঙে দিক কর্ণাটকে,